জানালার ধারে দাঁড়িয়ে চোখের জল মুছতে মুছতে রূপা ভাবে তার যাওয়ার আর কোনো জায়গা নেই। এই অভিশপ্ত জীবন রেখে সে কী করবে? এই জীবনে তার আপনজন কে আছে? বলি, এভাবে বিরোহিণী রাধার মতো পায়ের উপর পা তুলে উদাস হয়ে বসে থাকলে চলবে? কাপড়গুলো কাচবে কখন? রান্নাই বা বসাবে কখন? আমি কি তোমার দাসীবাদী যে পঞ্চব্যঞ্জন রান্না করে মুখের সামনে ধরব? একে তো বসে বসে দাদার অন্ন ধ্বংস করছো, এবার একটু গায়ে গতরে খেটে আমায় সাহায্য করো। নাকি এখানেও হিংসা? না না বৌদি, এভাবে বলো না, আমি এখনই যাচ্ছি। এক ঝুড়ি সাবান ভেজানো কাপড় নিয়ে পুকুর ঘাটে যায় রূপা। থুপকে থুপকে কাপড় কাচে। পুকুরের জলের সঙ্গে ওর চোখের জল মিশে যায়। নিজের কথা ভাবে। শ্বশুরবাড়ি থেকে ফিরে আসার পর থেকে দাদা বৌদির ব্যবহার আমূল পাল্টে গেছে। নিজের বাড়িতে থাকার অধিকার সে হারিয়েছে। দাদা বৌদির কাছে সে মূর্তিমান বোঝা। বৌদি সবসময় অকথা কুকথা শোনায়। দাদা পর্যন্ত তার প্রতি বিরক্ত। ওদের মতে রূপার নিজের দোষে সুরেশের সাথে ডিভোর্সটা হয়েছে। কিন্তু রূপা ওদের কিভাবে বোঝাবে যে সুরেশ মানুষ নয়, আস্ত একটা জানোয়ার? মদ খেলে সে মানুষ থাকে না। তখন পান থেকে চুন খসলে মারধর আরম্ভ হয়ে যেত। সুরেশের ওই আসুরিক শক্তির সঙ্গে সে পেরে উঠত না। পড়ে পড়ে মার খেত। কতবার সহ্য করতে না পেরে দাদার কাছে পালিয়ে এসেছি। দাদা তো সবই জানে, তবুও কেন তাকেই দোষ দেয়? বৌদি বলেছিল একটা সন্তান হলে সব ঠিক হয়ে যাবে। এই কথা মেনে বারবার ও বাড়ি ফিরে গেছিল রূপা। কিন্তু ভাগ্য সুপ্রসন্ন হয়নি। যদিও বৌদি বলে রূপার ভাগ্য নাকি মন্দ, সেজন্য সে মা হতে পারেনি। কিন্তু রূপা মনে মনে ভাবে ভগবান তাকে প্রচণ্ড রকম দয়া করেছেন। সে কখনোই চায়নি ওরকম একজন অমানুষ জানোয়ারের সন্তানের মা হতে। সেদিক দিয়ে ঈশ্বর তাকে বাঁচিয়ে দিয়েছেন। কিন্তু ঈশ্বর বাঁচালে কি হবে? মানুষের হাতে প্রতিনিয়ত পেশা হচ্ছে সে। বিয়ের 5 বছর পরও মা হতে পারেনি। এটা এখনও এই সমাজে বড় অপরাধ। আর এই অপরাধের শাস্তি সে পাবে না, এটা আবার হয় নাকি? ফলে শ্বশুর ঘরে অত্যাচারের মাত্রা বেড়েছে। ইদানিং রূপা শুনছিল সুরেশের সঙ্গে অন্য একজন মহিলা সম্পর্ক হয়েছে। সে আর রূপার সাথে থাকতে চায় না। অজ্ঞতা তাকে বাপের বাড়ি ফিরতে হয়েছে। দাদা অবশ্য প্রথমে সুরেশকে অনেক বুঝিয়েছিল। তারপর কোর্টে কেস করবে বলে অনেক হুমকি দিয়েছিল। কিন্তু শেষে আর কিছুই করেনি। পঞ্চায়েতের মধ্যস্থতায় সুরেশ তার দাদার হাতে 50,000 টাকা গুঁজে দিয়েছিল ক্ষতিপূরণ হিসেবে। দাদার সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হয়েছিল রূপা। না মেনেই আর করবে কি? শ্বশুর বাড়িতে তো স্থান নেই। বাবা মা গত হয়েছে। দাদা বৌদি এখন তার আপনজন, তাই তাদের কথার অবাধ্য হওয়া সম্ভব হয়নি। কিন্তু এখানে এসে কি উন্নতি হয়েছে তার? ছোটবেলার স্নেহময় দাদা অনেক দূর সরে গেছে। বৌদি উঠতে বসতে অকথা কুকথা বলে অপমান করে। দাদা শুনেও কিছু বলে না। মুখ বুজে সহ্য করা ছাড়া তার আর কোনো উপায় নেই। বেশি দূর পড়াশোনা শেখেনি রূপা, উচ্চ মাধ্যমিক ফেল। এই অবস্থায় সে কাজই বা খুঁজবে কোথায়? তাও চেষ্টা করেছিল। গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ের সঙ্গে তার শ্বশুরবাড়িতে গিয়েছিল বাচ্চা দেখাশোনার কাজ করতে। তাদের বাড়িতেই থাকতো। কিন্তু সেখানেও নিস্তার নেই। টুম্পার খুড়শ্বশুরের লোভাতুর দৃষ্টি তার সর্বাঙ্গ ছুঁয়ে যেত। টুম্পাকে বলতেই বিপত্তি। যদিও টুম্পা তার রূপা পিসিকে সম্পূর্ণ বিশ্বাস করেছিল, কিন্তু অনাত্মীয় একজন পাড়াতুতো পিসির জন্য সে নিজের সংসারে অশান্তি চায়নি। তাই রূপা আবার ফিরে এসেছিল দাদার সংসারে। কিন্তু এটা একটা জীবন। বাড়িতে চরম খাটুনি, তা সত্ত্বেও অকথ্য গালিগালাজ। দাদা বৌদি এমনকি ভাইপোটা পর্যন্ত তাকে ভালোবাসে না। ভাইপোটাও বুঝে গেছে পিসি তাদের সংসারের বোঝা, একটা বাড়তি পেট। জীবনের প্রতি ধিক্কার চলে আসায় পায়ে পায়ে সে পুকুরের ডুব জলে নেমে যায়। মনে মনে ভাবে আজ এখানেই ডুবে যাব, একদম বাড়ি ফিরে যাব না।
গভীর শ্বাস নিয়ে পুকুরে ডুব দেয় রূপা। তারপর ডুবে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ডুবে যাওয়া কি এতটাই সোজা, যেখানে সে খুব ভালো সাঁতার জানে? তাছাড়া ছোটোবেলায় এই পুকুরটা সে দাপিয়ে বেরিয়েছে, তাই তার আজন্ম চেনা এই পুকুরে সে ডুবেও মরতে পারে না। পুকুরের জল হাসতে হাসতে তাকে দূরে ঠেলে সরিয়ে দেয়। যা পাগলি, এখান থেকে যা। ভেজা শরীরটা টেনে এনে সিঁড়িতে ধপ করে বসে রূপা। তারপর ধীরে ধীরে সিমেন্টের সিঁড়িতে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর মনের উত্তেজনা শান্ত হয়ে আসে। তখন সে ভাবে, ইস, কি করতে যাচ্ছিলাম। ভাগ্যিস এখন দুপুরবেলা, কেউ আমাকে দেখেনি। এখানে শুয়ে শুয়ে নিজের ছোটোবেলায় ফিরে যায় রূপা। মা, বাবা, দাদাকে নিয়ে নিজের সুখের দিনগুলোর কথা মনে পড়ে। তারপর চোখ খুলে চারিদিকে দেখে। বড় খেজুর গাছটার ঝোপ থেকে একটা কোকিল কুহু কুহু বলে ডাকছে। খেজুর গাছটা কাঁচা খেজুরের ভরে নুয়ে পড়েছে। দূরে একটা ঘুঘু পাখি ঘু ঘু বলে ডাকছে। পুকুরের পাড়ে একটা শিমুল গাছে টকটকে লাল শিমুল ফুটে আছে। সেই লাল শিমুলের ফাঁকে ফাঁকে ঝকঝকে নীল আকাশ দেখা যাচ্ছে। ছায়া ঘেরা শান্ত স্নিগ্ধ পুকুরের চারপাশে একটা মৃদুমন্দ বাতাস বয়ে যাচ্ছে। পাশের ঝোপে হয়তো বুনো বেলি ফুল ফুটেছে, তার গন্ধ বাতাসে ভেসে আসছে। প্রাণ ভরে প্রকৃতিকে উপলব্ধি করে রূপা। তারপর নিজেই নিজেকে ধিক্কার দেয়। একটু আগে আমি কি করতে যাচ্ছিলাম? মরতে যাচ্ছিলাম। আত্মহত্যা তো কোনো সমস্যার সমাধান নয়। এভাবে পালিয়ে যাওয়া যায়? কিন্তু একবার জীবন থেকে পালিয়ে গেলে তো পৃথিবীর এত সুন্দর রূপ উপলব্ধি করা হবে না। আমি বড্ড ভুল করতে যাচ্ছিলাম। আজ থেকে আমি বাঁচব, অন্যদের জন্য নয়, নিজের জন্য বাঁচব। কিন্তু তার আগে আমার একটা কাজ চাই। যেভাবেই হোক আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, তবে আমি নিজের অবস্থার উন্নতি করতে পারবো। তাড়াতাড়ি উঠে বসে রূপা। তারপর কাঁচা কাপড়ের ঝুড়িটা তুলে নিয়ে দৃপ্ত পদক্ষেপে বাড়ির দিকে ফেরে। আজ তার একটা গভীর উপলব্ধি হয়েছে। জীবনের শেষ না দেখে সে ছাড়বে না। প্রয়োজনে লড়াই করবে, কিন্তু জীবনের সমস্যার মধ্যে থেকে এভাবে হেরে গিয়ে সে পালাবে না। আমাদের সংসারে রূপার মতো কত অবাঞ্ছিত মেয়ে থাকে, কে তার খোঁজ রাখে? তাদের জীবনটা অবহেলায় কেটে যায়। গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লেখা মিঠু রায় চক্রবর্তী, পাঠে আমি রিমি। দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।